কলেজ অ্যাডমিশন প্রক্রিয়া তো নেক্সট উইক থেকে স্টার্ট হয়ে যাবে। নোটিফিকেশন আজকালের মধ্যে চলে আসবে এমনটা তথ্য গতকাল আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এরপর যে তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলো তোমাদের এই ফর্ম ফিল আপের আগে জেনে রাখা একান্ত জরুরি, সেই বিষয়গুলো নিয়ে পুরো ডিসকাস করবো এবং কমেন্ট সেকশনে তোমাদের একাধিক প্রশ্ন পাচ্ছি। তো সেই প্রশ্নগুলো নিয়ে আজকের এই ভিডিওটাতে একদম ক্লিয়ার কাট আলোচনা করব, যাতে তোমাদের মনে আর কোনো ডাউট না থাকে ফর্ম ফিল আপ শুরু হওয়ার আগে। তো কি কি প্রশ্ন এখানে থাকছে: এক, কতদিন ফর্ম ফিল আপ প্রসেস চলে? দুই, মেরিট লিস্ট কবে পাবলিশ হয়? তিন, মেরিট লিস্টের পরবর্তীতে কি প্রসেসে ভর্তি হয়? চার, কটা কলেজে তুমি আবেদন করতে পারবে? পাঁচ, তুমি সিবিসিএস হও বা যে কোনো স্ট্রিমের ছাত্রছাত্রী হও, তুমি অ্যাডমিশন নিতে পারবে কিনা এখানে। এবং তারপর যেটা আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, যে গত বছর যারা কলেজে অ্যাডমিশন নিয়েছিলে তারা এবছর আর কলেজে অ্যাডমিশন নিতে পারবে কিনা। তো এক এক করে সব প্রশ্নগুলোর উত্তর আমি তোমাদেরকে দিই। একদম প্রথমে প্রশ্ন উত্তর দেওয়ার আগে আমি তোমাদের বলবো, যারা এসজি টিউটোরিয়াল গাইডে নতুন এসেছো, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সব তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখানে পেয়ে যাও। এবং লাস্ট 5 ইয়ার্স ধরে কলেজ অ্যাডমিশন সংক্রান্ত সমস্ত তথ্য কিন্তু আমি তোমাদেরকে সার্ভ করে থাকি। তার জন্য প্লিজ একটু লাইক করে দাও এবং ভিডিওটা প্রচুর শেয়ার করো বন্ধুদের মাঝে, যাতে যা যা প্রশ্ন থাকে তোমাদের সেই প্রশ্নগুলোর উত্তর আমি তোমাদেরকে দিতে পারি। এবং এর পরেও যা যা প্রশ্ন থাকবে বা তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন। এবং তুমি কোন কলেজে অ্যাডমিশন নিতে চাইছো সেটা সবার আগে কমেন্ট করো। তোমার চুজ করা টপ 5 কলেজ, বেস্ট 5 কলেজ কোনটি সেটা তুমি কমেন্ট করে জানাও, যে তুমি কোন 5টা কলেজ চুজ করে রাখছো। এবং একজন কটা ফর্ম ফিল আপ করতে পারবে বা কটা অ্যাপ্লিকেশন করতে পারবে, কটা কলেজের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে, সবটা বলবো আজকের এই ভিডিওটাতে। তো একদম প্রথম যেটা আসি, যে কলেজের এই অ্যাডমিশন ফর্ম ফিল আপ যে স্টার্ট হবে এটা কতদিন চলবে। তো দেখো, কলেজে অ্যাডমিশনের এই ফর্ম ফিল আপ যখন স্টার্ট হয়, এটা কিন্তু 13 থেকে 14 দিন টাইম থাকে স্টার্ট হওয়ার পর চলে। অর্থাৎ যদি তুমি মনে করো যে জুন মাসের 6, 5 এরকম তারিখে স্টার্ট হচ্ছে, তাহলে তুমি ধরে নেবে এটা জুন মাসের 20 তারিখ পর্যন্ত চলবে। ফর্ম ফিল আপ কিন্তু 13 থেকে 14 বা ম্যাক্সিমাম 15 দিন চলতে পারে। পরবর্তী ক্ষেত্রে অবশ্য ডেট বাড়ায়, কিন্তু সেটা তখনই সম্ভব যদি ডেট বাড়ানোর পজিশন থাকে। অর্থাৎ অনেকে ফর্ম ফিল আপ করতে পারবে না, অনেক কলেজ সিট হয়তো থাকবে, ভ্যাকান্ট সিট থাকবে, তো সেই ক্ষেত্রে ফর্ম ফিল আপের আবার কিন্তু চান্স থাকে। লাস্ট ইয়ার কিন্তু অনেক দিন পর্যন্ত ভর্তি হয়েছে, একদম নভেম্বর পর্যন্ত ভর্তি হয়েছে, ঠিক আছে। অতএব চিন্তা করার কিছু নেই, প্রচুর সিট আছে। তো এখানে ধরে রাখো 13 থেকে 14 দিন বা ম্যাক্সিমাম 15 দিন তোমাদের ফর্ম ফিল আপ হচ্ছে। এবার আসে মেরিট লিস্ট। মেরিট লিস্ট কবে পাবলিশ হবে? মেরিট লিস্ট কিন্তু পাবলিশ হয় ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার ঠিক 5 থেকে 6 দিনের মধ্যে মেরিট লিস্ট পাবলিশ হয়ে যায়। অর্থাৎ ধরে রাখো যদি 20 তারিখ, জুন মাসের 20 তারিখ, আমি ধরে চলতে বলছি, কনফার্ম বলছি না, জুন মাসের 20 তারিখে ফর্ম ফিল আপ হয়েছে, তাহলে জুন মাসের 25, 26 বা 27 তারিখের দিকে গিয়ে তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হবে। প্রথমে কি পাবলিশ হয়? জিএমআর লিস্ট, অর্থাৎ জেনারেল মেরিট র্যাঙ্ক লিস্ট। সেটা কি ওভারঅল সবার নাম আছে কিনা, অর্থাৎ ফর্ম ফিল আপ সাকসেসফুলি হয়েছে কিনা। তারপরে আসে কি অ্যালোকেশন লিস্ট, অর্থাৎ কলেজ অনুযায়ী যেখানে যেখানে তুমি চান্স পাবে সেখানে অ্যালোটেড লিস্ট থাকবে। সেই অ্যালোটেড লিস্ট যদি দেখো তোমার নাম আছে, তুমি পেমেন্ট করে অ্যাডমিশন হয়ে যাবে, কোনো চিন্তা নেই। আর ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু নিজের থাকলে নিজের দেবে, না হলে প্যারেন্টসদের যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে সেটা দিয়ে দেবে, চিন্তা করার কোনো কারণ নেই। এবার চলে আসি, এই যে মেরিট লিস্ট পাবলিশ হবে বা অ্যালটমেন্ট হয়ে যাবে, এর যে ফার্স্ট লিস্টে ভর্তি হবে, ফার্স্ট লিস্টে ভর্তি হওয়ার পর যে সিটগুলো ফাঁকা থাকবে ভ্যাকান্ট সিট অনুযায়ী একটা মপ আপ রাউন্ড হবে। মপ আপ রাউন্ডে যারা এখানে চান্স পাবে না, মপ আপ রাউন্ডে কিন্তু তাদের আবার অ্যালোটেড হতে পারে। ওকে, আবার আমি তোমাদের বলি, ধরো প্রথমে 5টা কলেজ বা 7টা কলেজে তুমি ফর্ম ফিল আপ করে রেখেছো সেন্ট্রালাইজড পোর্টালে। প্রথমে তো রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন করার পর একটা কলেজ প্রেফারেন্স লিস্ট তোমাকে সাবজেক্ট অনুযায়ী সেখানে ফিল আপ করতে হবে, যে আমি এই সাবজেক্টে এই কলেজে অ্যাপ্লাই করতে চাইছি, আমি পাস সাবজেক্টে আশুতোষ কলেজ দিচ্ছি, অনার্স সাবজেক্টে আশুতোষ কলেজ দিচ্ছি, আবার আমি মধ্যমগ্রাম এপিসি কলেজে অনার্স এবং পাশে অ্যাপ্লাই করছি। এরকমভাবে অ্যাপ্লাই তুমি করে রাখলে, তারপরে অ্যালোটেড হলো, তুমি দেখা যাচ্ছে ভর্তি হবে আশুতোষ কলেজে, তুমি চান্স পেয়ে গেছো এপিসি কলেজে, তোমাকে কিন্তু ভর্তিটা হতেই হবে। এরকম না যে সেকেন্ড লিস্টে তুমি আশুতোষ কলেজের জন্য চান্স পাবে, এমনটা নয়। এপিসি কলেজ রয়েছে তোমার 4 নম্বর লিস্টে আর আশুতোষ কলেজ রয়েছে 1 নম্বরে। তাহলে কি হবে? এর আগেও আমি বারবার বলেছি যে 4 নম্বরের কোনো কলেজে যদি তুমি অ্যাডমিশন হও বা অ্যাডমিশন নাও, তাহলে আপগ্রেডেশনে ইয়েস করে রাখতে হবে, অটো আপগ্রেডেশনে ইয়েস করে রাখতে হবে।
ইয়েস করে রাখলে কি হবে, মপ আপ রাউন্ডে যখনই আশুতোষ কলেজে তোমার ওই নাম্বারটা নামবে তখন তুমি সেখানে চান্স পেয়ে যাবে এবং অ্যাডমিশন হতে পারবে। ঠিক আছে, রিফান্ড নিয়ে কোনো প্রবলেম নেই, আমি অলরেডি আগে বলে দিয়েছি। তাও যদি পেমেন্ট বা এই রিলেটেড কোনো ইস্যু নিয়ে তোমাদের প্রশ্ন থাকে কমেন্টে জানাবে, আমি বলে দেবো। তো এইভাবে পুরো প্রসেস তোমাদের কিন্তু হবে। ওকে, এবার আসি যে এই মপ আপ রাউন্ড আমরা বুঝে নিয়েছি দাদা, তাহলে এবার আমরা কি বুঝবো, আগের বছর যারা ভর্তি হয়েছিল তারা এবার কি করবে। আগের বছর যারা ভর্তি হয়েছিল কোনো চিন্তা নেই, কোনো এক্সট্রা সার্টিফিকেট টিকেট কিচ্ছু লাগবে না তোমাদের। ঠিক আছে, তোমরা আগের বছর যারা ভর্তি হয়েছিলে এইবারে ভর্তি হওয়ার সময় পোর্টালে সেই ডিটেলটা তোমাদের দিতে হবে যে তুমি আগে ভর্তি হয়েছিলে কি ছিলে না। যদি ভর্তি হয়ে থাকো সেই রেজিস্ট্রেশন নাম্বারটা সেখানে পুট করতে হবে। করার পর যখন নতুন কলেজে ভর্তি হওয়ার পর তুমি ভেরিফিকেশনে যাবে তখন পুরনো কলেজের যে ডিটেল রয়েছে সেটা তোমাকে সেখানে গিয়ে সাবমিট করতে হবে যে আমি এখানে ভর্তি হয়েছিলাম। অতএব কোনো চিন্তার কোনো কারণ কিন্তু তোমাদের নেই। ওকে, একজন লিখেছে সুবীর সুরে, স্যার সিবিএসসি বোর্ড থেকে পাশ করেছি, গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নিতে পারবো? আর পড়ানোটা কি ইংলিশেই হবে? দেখো, সব কলেজে ইংলিশে পড়ানো হয় না। লাইক স্কটিশ চার্চ কলেজ, সেন্ট জেভিয়ার্স কলেজ, এই কলেজগুলোতে কিন্তু ইংলিশে পড়ানো হয়। আর অন্যান্য কলেজে তুমি ইংলিশ ভার্সানে পরীক্ষা দিতে পারবে, বাট ইংলিশে কিন্তু পড়ানো সেখানে হয় না তোমার সাবজেক্টে। তুমি আগে দেখে নেবে সেটা ইংলিশ মিডিয়াম কিনা, যদি দেখো ইংলিশ মিডিয়াম তাহলে তুমি ইংলিশে ভর্তি হতে পারবে। এবার আমি তোমাদের বলি, অনার্স মানেই এখানে পড়াশোনাটা বাংলা বাদ দিয়ে সবটাই ইংলিশে, অর্থাৎ এখানে প্রশ্নপত্র ইংলিশে থাকে, এখানে অনার্সের যে বইগুলো থাকে সেগুলো ইংলিশ ভার্সনে থাকে, এবং যে নোটসপত্র থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং সেগুলো ইতিহাস বলো ভূগোল বলো এগুলো ইংরেজি বাংলা তুমি নিজের মতো করে করতে পারবে। অর্থাৎ তুমি যেখানে চান্স পাবে তুমি চাইলে ইংলিশে সেখানে পড়াশোনা করতে পারো, কোনো প্রবলেম নেই। ওকে, এবার একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে যারা পিপিএস দিয়েছি এখনো রেজাল্ট আসেনি তারা কি করবে। দেখো, পিপিএস বা পিপিআর তো যারা করেছো বা পিপিএস যারা করেছো তাদের রেজাল্ট যদি অ্যাওয়েটেড থাকে, আশা করি অ্যাডমিশন প্রসেস স্টার্টের মোটামুটি একটা টাইমের মধ্যে রেজাল্ট এসে যাবে। বা আরটিআই যারা করেছো বা পিপিএস যারা করছো তাদের একটা কথা বলি, যে রেজাল্ট তোমাদের কাছে আছে সেটা দিয়েই ফর্ম ফিল আপ করবে, যদি চান্স পাও সেটা দিয়ে পাবে। না হলে পরবর্তী ক্ষেত্রে এই পিপিএস বা স্পেশাল যে কাজগুলো হয় বা আরটিআই এগুলোর জন্য যদি নাম্বার বাড়ে এটা তোমার ভবিষ্যতে কাজে লাগবে, ভর্তির সময় কিন্তু এটা কাজে লাগবে না। এবার প্রশ্ন হতে পারে, দাদা আমি কি পরবর্তী ক্ষেত্রে এই প্রসেস চলে যাওয়ার পর নাম্বার বাড়ার পর যদি কোথাও চান্স না পাই আমি কি আবার ফর্ম ফিল আপ করতে পারবো? সিট ভ্যাকান্ট থাকলে ইয়েস, তোর হচ্ছে ইয়েস, তুমি পারবে। অতএব চিন্তা এত বেশি করতে হবে না। ঠিক আছে, যেটা নিয়ে চিন্তা করতে হবে ভর্তি সংক্রান্ত বিষয় সেটা করো। এবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য, যে আমি কটা সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবো। একজন অ্যাপ্লিক্যান্ট 25টা কোর্সে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, কোর্স ইন ওয়ান অর মাল্টিপল হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশন, 25টা কোর্সে তুমি অ্যাপ্লাই করতে পারবে। এই 25টা কোর্স কি? তুমি চাইলে বাংলা অনার্সে অ্যাপ্লাই করতে পারলে কোর্স নাম্বার 1 একটা হয়ে গেল, পল সায়েন্স অ্যাপ্লাই করলে 2 নাম্বার হয়ে গেল। এই করে তুমি 25টা সাবজেক্ট অনার্সে অ্যাপ্লাই করতে পারো, বা 12টা অনার্স সাবজেক্ট 13টা তুমি পাস সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারো। এরকম ভাবে কিন্তু তুমি অল্টারনেটিভ তোমার যে কোর্স সেটা অ্যাপ্লাই করতে পারো। এটা ম্যাক্সিমাম 25টা কলেজ, বা একটা করে তুমি 25টা কলেজে অ্যাপ্লাই করতে পারো, বা একটা কলেজের মধ্যে তুমি 5টা সাবজেক্টে অ্যাপ্লাই করলে, আর বাদবাকি যে 20টা অ্যাপ্লিকেশন তোমার জন্য ওয়েট করছে তুমি বাকি 10টা কলেজে টোটাল মিলে 25টা করতে, অর্থাৎ পুরো 25খানা কোর্সে তুমি অ্যাপ্লাই করতে পারবে। সেটা 25টা কলেজে একটা করে কোর্সে হতে পারে, সেটা 10টা কলেজে হতে পারে, সেটা 3টে কলেজে হতে পারে, সেটা 4টে কলেজে হতে পারে। এটা তোমার উপর ডিপেন্ড করছে যে তুমি কটা পাস সাবজেক্ট কটা অনার্স সাবজেক্টে অ্যাপ্লাই করতে চাইছো। ওভারঅল তুমি সর্বমোট 25টা অ্যাপ্লিকেশন করতে পারবে। ঠিক আছে, বা 25টা কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো আশা করছি এখান থেকে পুরো যে ডিটেল বা ধারণা তোমাদের পরিষ্কার হয়ে গেল আজকের এই ভিডিও থেকে, যে আমি তোমাদের যেগুলো বললাম সেগুলো পুরো পরিষ্কার একদম স্বচ্ছভাবে বুঝিয়ে দিলাম। এবার যদি প্রশ্ন থাকে তুমি অবশ্যই কমেন্টে জানাও, আর যদি প্রশ্ন নাও থাকে তুমি অবশ্যই কমেন্ট করো যে দাদা ভিডিওটা ভালো লেগেছে, ওটা খারাপ লেগেছে। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।